সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে নির্ভেজাল আবেদনে প্রার্থীদের করণীয়। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন তো আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, না হলে আপনার আবেদনটি বাতিল বলেও গণ্য হতে পারে, কিংবা আপনি এমন একটি প্রতিষ্ঠানের সুপারিশ পাবেন, কিংবা এমন কিছু সমস্যার সম্মুখীন হবেন যেগুলো জন্য আপনাকে এনটিআরসির কার্যালয়ে উপস্থিত হতে হবে। তো এই বিষয়গুলো থেকে একটি নির্ভেজাল অনলাইন আবেদনে আপনার যে করণীয় সেই বিষয়টি আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে অক্টোবর কিংবা নভেম্বরের আগে কিংবা মাঝামাঝি সময়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হবে, এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা আবেদন করবেন তাদের সার্টিফিকেটের মেয়াদ থাকতে হবে 3 বছরের মধ্যে। অর্থাৎ 3 বছরের মধ্যে তার সার্টিফিকেটের মেয়াদ থাকলে উনি আবেদন করতে পারবে। তো সেই হিসেবে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীদের আবেদন করার সুযোগ রয়েছে। তো যাই হোক, আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটি হলো অনলাইনে নির্ভেজাল আবেদনে প্রার্থীদের করণীয়, সেই বিষয়টি নিয়ে আলোকপাত করছি। প্রথম হলো সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ আপনি মনে করলেন যে আমি যেহেতু স্কুলে পরীক্ষা দিছি তো আমি মাদ্রাসায় আবেদন করতে পারবো না, বা আমি যেহেতু স্কুল থেকে পড়াশোনা করছি তাহলে আমার স্কুলেই হয়তো সহকারী শিক্ষক ইংরেজি হতে হবে। বিষয়টি এরকম নয়। বিষয়টি হলো আপনি যখন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন তখন আপনি যে ক্যাটাগরিতে আবেদন করছেন সেই ক্যাটাগরিতে কি মাদ্রাসা লেখা ছিল কিনা। যদি মাদ্রাসা লেখা থাকে তাহলে আপনি মাদ্রাসা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন। কিংবা আরও সহজ করে বলার বিষয় সেটি হলো যে আপনার যদি সার্টিফিকেটে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা এই দুটি শব্দ লেখা থাকে তাহলে আপনি স্কুল এবং মাদ্রাসা উভয় স্থানের সহকারী শিক্ষক, প্রভাষক পদে আবেদন করতে পারবেন, কিংবা সমপর্যায়ে প্রভাষক বা অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয় যদি আপনার থাকে। আর প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন করতে হবে। প্রতিষ্ঠান ধরন যদি কারিগরি হয়, যেমন কারিগরি কিন্তু সহকারী শিক্ষক বাংলা পদ রয়েছে, প্রভাষক বাংলা রয়েছে। তো আপনার যদি সার্টিফিকেটে কারিগরি লেখা না থাকে, বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল এ জাতীয় কোনো লেখা না থাকে তাহলে আপনি কিন্তু কারিগরিতে আবেদন করতে পারবেন না। অনুরূপভাবে কারিগরি যাদের লেখা থাকবে তারাও কিন্তু জেনারেলে আবেদন করতে পারবে না। অর্থাৎ সার্টিফিকেটের ধরন অনুযায়ী অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে অনেকে ভুল করে আবেদন করে পরবর্তীতে এমপিওভুক্ত হতে পারে না। তাই যারা ভিডিওটি দেখলেন তারা আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে আমি যে পদে সহকারী শিক্ষক পদটি আবেদন করতেছি সেটি জেনারেলের সহকারী শিক্ষক পদ কিনা, নাকি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনালের সহকারী শিক্ষক কিংবা প্রভাষক পদ কিনা এটি দেখে আবেদন করতে হবে। তারপরে এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালা 2006-এর সংশোধিত 2015-এর বিধি 10(1) মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। অর্থাৎ এখানে যে আইনটা বলা রয়েছে সেই আইনটি হলো যে আপনি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তার মধ্যে যখন আপনি সার্টিফিকেটটা হাতে পাবেন তখন থেকে 3 বছর ওখানে সার্টিফিকেটে লেখা থাকবে যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। ওই ইস্যু থেকে 3 বছরের মধ্যে আপনার যত গণবিজ্ঞপ্তি আসবে সকল গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্স পাওয়ার আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, কিন্তু এর বাহিরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেমন আপনার বয়স 35 আছে কিন্তু আপনার শিক্ষক নিবন্ধন সনদ 14 কিংবা 15তম, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করার সুযোগ নেই, কারণ আপনার শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তারপরে বলা হয়েছে যে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সময় উল্লেখিত বিষয়টি আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি কোন পদে আবেদন করছেন, এটি কি বিষয়, আসলে ওই প্রতিষ্ঠানে ওই পদগুলো আছে কিনা এটি দেখেও আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদনকারী যখন দেখবেন যে একটি বয়স লেখা থাকবে, এই বয়সের সময় আপনার বয়সের ম্যাচিং দিবেন। অর্থাৎ আপনার বয়স যাই হোক না কেন আপনার সার্টিফিকেটে যে বয়সটি রয়েছে সেই বয়সের সাথে ওনারা একটি বয়স ধরে দিবে, যে ধরেন 1 জানুয়ারি 2025 ধরে দিল, বা 1 জানুয়ারি 2024 ধরে দিল, এরকম একটি বয়স ধরে দিলে ওই বয়স অনুযায়ী আপনার বয়স কত হয় যদি দেখেন যে 35 বছর 1 দিন, তাহলে আর আপনার আবেদন করে কোনো লাভ হবে না। যদি পুরাপুরি 35 বছর থাকে তারপরে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 থেকে 35 মধ্যে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে
স্কুল কলেজে একটি মাত্র আবেদন করতে পারবে, অর্থাৎ আপনার 17তমতে একটি নিবন্ধন সনদ রয়েছে, 18তমতে একটি নিবন্ধন সনদ রয়েছে একই পর্যায়ে, অর্থাৎ সহকারী শিক্ষক এখানেও বাংলা, ওইখানেও সহকারী শিক্ষক বাংলা, তাহলে আপনি দুইটি সনদ দিয়ে মাত্র একটি আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে যদি আপনার কলেজে আরেকটি সনদ থাকে বা কলেজে দুটিও সনদ থাকে, তাহলে ওই কলেজের মধ্যে যে কোনো একটি সনদ দেয়। এক্ষেত্রে আপনি যদি কম নম্বর দেওয়া আবেদন করতে চান পারবেন, আবার যদি বলেন যে না আমার সনদ যেটা বেশি নম্বর আমি ওটাতে আবেদন করবো, ওটাতেও আবেদন করতে পারবেন। তারপরে এই সকল আবেদনের সময় যখন দেখলেন যে আপনার 40টি প্রতিষ্ঠান আমার হয়ে গেছে, তারপরে যে এই 40টি প্রতিষ্ঠান আমার চাকরি নাও হতে পারে, তবে সেক্ষেত্রে আপনি ইয়েস ক্লিক করবেন। আর যদি বলেন যে না এই 40টির বাহিরে আমি আসলে দূর প্রবাসে চাকরি করব না বা দূর জেলা বা দূর বিভাগগুলোতে চাকরি করব না, তাহলে সেক্ষেত্রে আপনি নো দিতে পারেন। এবং এক্ষেত্রে যদি বলেন যে না আমি 40টি আবেদন করব না, আমি মাত্র 10টি আবেদন করব, যেহেতু আমার নাম্বার হয়েছে, আপনি তাও করতে পারবেন। আপনি যদি বলেন যে না আমি একটি আবেদন করবো, এর মধ্যে হলে হলো, না হলে নাই, তাও হবে। আপনি যদি কোন যে 10টা আবেদন করবেন বা 5টা আবেদন করবেন, তাও হবে। এটি হলো সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করে। তবে 40টির বেশি আবেদন করলে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে অনলাইন আবেদনে। তারপরে আমাদের যে পদ্ধতি সেটি বলছে প্রার্থীর বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধা কম এবং পছন্দ কম। এখানে একটি বিষয় আপনাদের বলি, যেমন আপনি 40টি প্রতিষ্ঠানে আবেদন করেছেন, আপনার মেধা হলো 210, আরেকজনের মেধা হলো 212, সেও 40টি প্রতিষ্ঠানে আবেদন করেছে, কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠানে টিকেন নাই, উনি একটি প্রতিষ্ঠানে টিকছে। এখন প্রশ্ন আসতে পারে যে ওনার মেধা তো আপনার অনেক নিচে, তাহলে মানে উনি কেমনে টিকলো, আমি টিকতে পারলাম না কেন? বিষয়টি এরকম না, বিষয়টি হলো সম্পূর্ণ প্রতিষ্ঠান যে 40টি প্রতিষ্ঠানে দেখবেন বলা কিছু কিছু প্রতিষ্ঠানে 2টা আবেদন পড়ছে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে 40টা আবেদনই পড়ছে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে 100 আবেদন পড়ছে। অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে একজন আবেদন পড়ছে সে প্রতিষ্ঠানে তার মেধা যদি সবার লাস্টেও হয়, তারপরেও কিন্তু সে সুপারিশ পাবে। এজন্য প্রতিষ্ঠান ওয়ারি দেখতে হবে যে এই সকল প্রতিষ্ঠানগুলোতে কি পরিমাণ আবেদন পড়ে। যে প্রতিষ্ঠানে আবেদন কম পড়বে ওই সকল প্রতিষ্ঠানে আবেদন করার চেষ্টা করবেন যাদের নাম্বার কম নির্ধারণকারী। এই সকল প্রতিষ্ঠানে আবেদনগুলো যেমন যাদের নাম্বার কম তারা সর্বদাই চেষ্টা করবেন মাদ্রাসাগুলোতে আবেদন করতে, বা আরও কম তারা কারিগরিতে আবেদন করতে চেষ্টা করবেন, কিংবা আর একটু কম হলে তারা জেলা শহর বা পৌর এলাকার বাহিরে বা বর্ডারের শেষ দিকে যে স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে বা হাওর এলাকার শেষ দিকে যে স্কুল প্রতিষ্ঠানগুলো ওইগুলোতে আবেদন করবেন। যদি আপনি চান যে না আমি মাদ্রাসায় চাকরি করবো না, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি স্কুলে চাকরি করব, তবে সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তারপরে বলছে চয়েস দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেখানে কাম্য শিক্ষার্থী নাই, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যে শিক্ষার্থী থাকার দরকার 9, 10, এসএসসি বা আলিম, দাখিল, ফাজিল কিংবা জেনারেল বা ইন্টারমিডিয়েটে ওই পরিমাণ শিক্ষার্থী না থাকলে ওই সকল প্রতিষ্ঠানে সেটি স্কুল হোক, কলেজ হোক বা মাদ্রাসা হোক, বাড়ি কাছে হোক বা দূরে হোক, সেখানে দয়া করে আবেদন করা যাবে না। তো কাম্য শিক্ষার্থী সংখ্যা নিয়ে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে, এগুলো জেনে নেবেন। আর যদি না জানতে চান তাহলে কমেন্ট করেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং উভয় পর্যায়ে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে সিলেক্ট করা হবে, কলেজে না হলে তাকে স্কুল পর্যায়ে সিলেক্ট করা হবে। কিন্তু এটি আসলে নিয়মে বলা থাকলেও আমাদের স্কুল কলেজ দুটিতেই সিলেক্ট করা হয়, যে কোনো একটিতে আপনি যোগদান করতে পারেন বা এমপিওভুক্ত হতে পারবেন। তারপরে এই অনলাইন আবেদনের জন্য আপনাকে 1000 টাকা ফি দিতে হবে। আর ফি দেওয়ার সময় অনেক প্রার্থী ভুল করে, সেটি হলো ফিটা পেইড হয়েছে কিনা আমাদের দেখতে হবে যে এটি পরিশোধ হয়েছে কিনা। অনলাইনে পরিশোধ হলে অনলাইনে দেখা যায় পেইড লেখা আসবে, আর যদি পরিশোধ না হয় তাহলে আনপেইড। যে পর্যন্ত পরিশোধ না করবেন সে পর্যন্ত অনলাইন আবেদন আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। আর অনলাইন যখন আবেদন করবেন যে সময়টি দিব প্রায় 1 মাস বা 20 দিন বা 25 দিন, যেটি দেখ না কেন ওই 1 মাসের মধ্যে লাস্টের দিকে আবেদন করবেন না, দয়া করে 72 ঘন্টা বা 3 দিন থাকার আগে আবেদন করবেন। কারণ অনেক সময় সফটওয়্যার সমস্যাজনিত কারণে অনেক সময় আবেদন করা যায় না, তাই সেক্ষেত্রে কম করে হলো 3 দিন সময় হাতে রেখে আবেদন করার জন্য আমরা রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে অনুরোধ করা হলো। তারপরে কোনো ইন্ডেক্সধারী প্রার্থী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না যদি জারিকৃত যেমন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে 2700000037, তারপরে 44000017 বা এই পদে মূল জারিকৃত পরিপত্রে 7 নং অনুচ্ছেদে মোতাবেক কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত বা ইন্ডেক্সধারী সমপদে আবেদন করার সুযোগ নেই। এরকম প্রার্থী যদি কেউ আবেদন করে তার পূর্বের ইন্ডেক্স বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এনটিআরসি সুপারিশ করবে। তাই আরেকটি বিষয় বলছে যে আপনি যখন আবেদন করবেন যে এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ে স্কুল কলেজ একাধিক নিবন্ধন সনদ থাকলে উভয় প্রার্থী একই পর্যায়ে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি স্কুল নয় কলেজ যে কোনো এক পর্যায়ে আবেদন করেন,
দুই পর্যায়ে আবেদন করেন, যে কোনো একটি পর্যায়ে আপনাকে যোগদান করতে হবে, উভয় পর্যায়ে আপনি কিন্তু যোগদান করতে পারবেন না। আর তথ্য গোপন করে কেউ আবেদন করলে, ধরেন উনি 15তম নিবন্ধনধারী, হয়তো কোনোভাবে সফটওয়্যার চলে গেছে, উনি 17তম দেখায় হয়তো সুপারিশ পেয়ে হয়তো ওনার বয়স থাকার পরে উনি এমপিওভুক্ত হয়েছেন, বা এই ধরনের তথ্য গোপন করে আবেদন করলে তার চূড়ান্ত আবেদন হয়তো প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশে বাতিল হবে, বা চূড়ান্ত সুপারিশ পেলেও তিনি এমপিওভুক্ত হতে পারেন না। এমপিওভুক্ত হলেও পরবর্তী সময়ে অডিটে উনি ধরা যদি পড়ে, ওনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সবসময় প্রস্তুত রয়েছে, এবং আপনার পরবর্তী বেতনও ফ্রি মানে ব্যাক দিতে হবে। আর বলছে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যারা শারীরিক শিক্ষা পদে সহকারী শিক্ষক কিংবা প্রভাষক শারীরিক শিক্ষা, যারা পুরুষ রয়েছেন তারা গার্লস স্কুলগুলোতে বা গার্লস যে কলেজগুলোতে, সেই কলেজগুলোতে আপনারা আবেদন করতে পারবেন না। যেখানে পুরুষ অ্যান্ড গার্লস মানে ছেলে এবং মেয়ে উভয়ই আছে, তো বয়েজ অ্যান্ড গার্লস আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আর নারী কোঠা যেখানে লেখা আছে ফিমেল কোঠা, সেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারে। কোনো পুরুষ যদি তথ্য লুকায় আবেদন করে, তার আবেদন বাতিল বলে গণ্য হবে। আর একটি বিষয় হলো যে সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশীদের আবেদনকারীদের অবশ্যই সে ধর্মে অনুসারী হতে হবে। অর্থাৎ আপনি যদি হিন্দু ধর্ম হন তাহলে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম হলে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম হলে অন্য বৌদ্ধ ধর্ম। আপনি নৈতিক শিক্ষার উপরে সনদ নিলেই আপনি কিন্তু যে কোনো ধর্মের উপরে সহকারী শিক্ষক হতে পারবেন না। আর এটি হলো আমাদের যে বিষয়। আর ফিমেল কোঠার বিষয়টি বললাম, সে পদে আবেদন করতে পারবে না। আর নিয়োগে আবেদনের সময় ফর্মটি যথাযথভাবে সতর্কতার সহিত আবেদন করতে হবে। যদি একবার কোনো মতে ফর্মটি ক্লিক করা হয়ে যায়, মানে অনলাইন আবেদন সম্পন্ন হয়ে যায়, তার পুনরায় সংশোধন করা যায় না, এবং এনটিআরসিতে অভিযোগ দিয়েও সেটি আর সংশোধন করা যায়। এই জন্যে আপনার সকল কিছু দেখিয়ে সবার লাস্টে অবশ্যই অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, অর্থাৎ আপনার সকল তথ্যে যখন চলে যাবে সেই পর্যায়ে আর পুনরায় ফিরে আনা যায় না। এই জন্য আবেদনের সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন। আরেকটি বিষয় না বললে নয়, সেটি হলো অনেকে আছে যে চাকরি করে, তার ভাই বোন বা তার বউ কিংবা তার বন্ধুকে দিয়ে আবেদন করেছে, দেখা যায় যে তিনি সহকারী শিক্ষক বাংলা, উঠে পড়ছে সহকারী শিক্ষক ইংরেজি। এগুলোর ক্ষেত্রে ভুল হলে তাহলে আপনি কিন্তু আর সুপারিশপ্রাপ্ত হতে পারবেন না, আপনার লাইফ থেকে কিন্তু জীবনটাই চলে যাবে। তাই আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে যদি কোনো ধরনের অনিয়ম পাই কিংবা কোনো ধরনের করেন, সেক্ষেত্রে এনটিআরসি আপনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে। আর আপনার কোনো ভুলের কারণে এনটিআরসি কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ী নেবে না। এবং যে কোনো আবেদনের সময় যদি এনটিআরসি চায় যে সংশোধন, বিয়োজন বা পরিবর্তন কিংবা স্থগিতের অধিকার এনটিআরসি রয়েছে। তো এই সকল আবেদনের সময় অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়মকানুন মেনে তারপরে অনলাইন আবেদন করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।